KTV Originals। সবাইকে স্বাগত। জয়জিৎ করেছি আপনাদের সঙ্গে। আর আজকে একটা কথাই বলার, সেটা হচ্ছে যে যত কাণ্ড কেপটাউনের একদম আজকে প্রথম ঘন্টা থেকে মোহাম্মদ সিরাজ যেটা দেখিয়েছেন, যে দাপ্পর যে তাণ্ডব দেখিয়েছেন, সেটা আমি ব্যাখ্যা করবো না, আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি ব্যাখ্যা করবেন। কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্যকে স্বাগত জানাচ্ছি। এবং কি বলবেন মোহাম্মদ সিরাজের তাণ্ডব নৃত্য এবং পঞ্চান্ন পল অক্ষরে করেন? আমি বলবো যে তোমার গলাটার এখন যে অবস্থা আছে, মোহাম্মদ সিরাজের সামনে পড়ে দক্ষিণ আফ্রিকান ব্যাটিং এর সেই অবস্থা। সিরাজ অদ্ভুত। সিরাজ যখন একটা রিদমে থাকেন তখন উনি এশিয়া কাপ ফাইনালে দেখিয়েছেন কি করতে পারেন, আজকে আবার সেটাই দেখালেন। এবং এটা অবিশ্বাস্য, প্রায় একটা টিম আগের ম্যাচে ইনিংসে হেরে পরের ম্যাচে টস হেরে আজকে টসটা এলিগার জিতেছেন, হেরে 55-তে অল আউট করে দেবার অপরকে 23 ওভার। আমার তো প্রথম 55 পর সবাই সিরাজ নিয়ে বলছে, আমার শুধু মন খারাপ লাগছিল যে এই সাউথ আফ্রিকান টিমকে তাহলে কি করা যেত। মানে সাউথ আফ্রিকার যে ঐতিহাসিক সিরিজ জয়, সেটা এবার মানে একদম কি বলবো, একদম পাত্র করে সাউথ আফ্রিকা প্রায় নিয়ে এসেছিল। ভারত নিজের দোষে সেই সুযোগটাকে হাতছাড়া করলো। এবার এই টেস্ট ম্যাচটা ধরে রাখতে হবে, এখনো সাউথ আফ্রিকা কিন্তু লড়াই করছে, মনে রাখতে হবে 55 জবে ভারত টিতে 111 4 উইকেট। তারপরে তোমার ডিফারেন্স হচ্ছে 56 রানে। তুমি যদি 100 থেকে 150 রানের লিড না নাও, তাহলে কিন্তু সাউথ আফ্রিকা আবার ব্যাট করে তোমার কিন্তু অল আউট করে দিতে হবে। মনে রাখতে হবে যে ফার্স্ট টেস্ট ম্যাচ যারা ইনিংসে জিতেছে তাদের একটা কনফিডেন্স থাকে। যদিও বলবো যে মোহাম্মদ সিরাজ দুর্দান্ত বোলিং করেছেন, এবং অ্যাকচুয়ালি সিরাজকে মনে হচ্ছিল বুমরাকে মনে হচ্ছিল সিরাজ। আর স্পিনার জাডেজা যিনি অশ্বিনের বদলে ঢুকলেন, তিনি একবারও হাত ঘোরানোর সুযোগ পাননি। এরকম তাণ্ডব বিদেশের মাঠে ভারতীয় বোলাররা গত 3-4 বছর আরো দেখিয়েছে। এটা বোধহয় লিস্টের 1 নম্বর। একদম মানে আজকে সেনসেশনাল সিরাজ। এর আগে দক্ষিণ আফ্রিকার মাঠে শ্রীশান্ত ওয়ান্ডারার্স একটা দুর্দান্ত স্পেল করেছিলেন 2006-তে, তবে সেই স্পেলটাকেও কিন্তু ছাপিয়ে গিয়েছে পুরাইটাবারের মোহাম্মদ সিরাজ। 84 করেছিল সাউথ আফ্রিকা সেবার, তবে আজ 55 অল আউট। শুধু তাই নয়, প্রথম সেশনের মধ্যে কিন্তু একবারে গোটা সাউথ আফ্রিকান টিম প্যাভিলিয়নে চলে যায়। এবং তারপর সাউথ আফ্রিকার ভারতের বিরুদ্ধে সর্বনিম্ন রান, ভারতের বিরুদ্ধে কোনো দেশে এত কম রানে শেষ করেনি। এবং সেদিক থেকে বলতে গেলে এটা একটা বিরাট একটা ক্যালেন্ডারে লিখে রাখার মতো, ভারতীয় ক্রিকেটের ক্যালেন্ডারে লিখে রাখার মতো একটা। একেবারে মুকেশ কুমার 2 ওভার 2 মেডেন 2 উইকেট। বাংলার হয়ে খেলেন মুকেশ কুমার, কি বলবেন? দুর্দান্ত। মুকেশ কুমার কোনো রান দেননি, 2 উইকেট নিয়েছেন। আবির্ভাবে মুকেশ এখন 3টে ফরম্যাটে মনে রাখতে হবে দেশের হয়ে খেলছেন। টি20তে খেলছেন সাফল্যের সঙ্গে, এই সিরিজে ওয়ানডেতে খেলছেন এবং টেস্ট ম্যাচে খেলছেন। এবং এই মুকেশ কুমারের স্টোরিটা, আমরা সৌরভকে কথা বলি, তারপর ঋদ্ধিমানের কথা বলি, মুকেশ কুমারের স্টোরিটা কিন্তু কোনো অংশে কম ইন্টারেস্টিং নয়। যেরকম মোহাম্মদ শামি এসেছিলেন কলকাতায় প্রায় হারিয়ে যাওয়া একজন বোলার, তাকে কলকাতা একটা নতুন জীবন ফিরিয়ে দিয়েছিল কলকাতা ক্লাব থেকে। মুকেশ কুমারের স্টোরিটা মোহাম্মদ শামির চেয়েও বেশি ইন্টারেস্টিং। যে তিনি ভিশন 2020-তে বল করতে এসেছিলেন, তিনি যখন তার নাম ডাকা হয়, যখন তার নাম ডাকা হয় তিনি সেখানে ছিলেন না। তবে যখন ফেরত আসেন তখন তাকে বলা হয় যে ও তো তোমার নাম ডাকা হয়ে গেছে। আমি বাথরুমে গিয়েছিলাম, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, সেটা বাথরুমে গিয়েছিলাম, বললো যে না কিছু করা যাবে না। তখন তিনি গিয়ে, তখন বাংলার বোলিং করছিলেন রণদেব ঘোষ, যিনি এখন জুনিয়র ক্রিকেট সিলেক্টর, তাকে গিয়ে বলে যে স্যার আমি বল করতে চাই, আমার বল করতে দিচ্ছে। সেই সময় ভিশন 2020 সিলেকশনটা প্রায় হয়ে গিয়েছিল, তো রণদেব বললেন এই বাচ্চা ছেলেটা একটু বল করতে দাও। এবার ওই মুকেশ কুমারের দুটো বোলিং দেখে তিনি আশ্চর্য হয়ে ফেরত আসেন এবং বলেন যে এই তোর বলটা কি পুরোনো বল না নতুন বল, বলে বল করছিস? আমার তো স্যার মনে মনে পুরোনো বল। তখন তার মনে হয় যে রণদেবের যে পুরোনো বলে যে ছেলে এত জোরে বল করছে, তার হাতে নতুন বল থাকলে কি হতে পারে। এবং জিজ্ঞেস করে জানতে পারেন যে তালতলায় থাকে মুকেশ কুমার, বাবা ট্যাক্সি চালায়, ভালো জুতো নেই। এবং তারপরে তাকে টিমে নেওয়া হয়। ওয়াকার ইউনুস দেখেন, তাকে দেখার ওয়াকার ইউনুস বেশি কোচিং মনে আছে। তারপরে কিছুদিন পরে দেখা যায় যে তার জুতো কেনার জন্য তখন টাকা দেন,
টাউন ক্লাবের দেবুদা বলে যিনি লোকাল ক্রিকেটে পরিচিত, যিনি মোহাম্মদ শামি খানের পেছনে যার ভূমিকা, তিনি তখন 25,000 টাকা দিয়ে ওর জুতো কেনা হয়। তারপরেও আবার প্রবলেম হয়, তখন তাকে সিবিতে রাখা হয়। অ্যাকচুয়ালি ইন্ডিয়ান্সে কেউ রাখতে ঠিকেছে বলে আমি জানি না, মুকেশ কুমার সেটাও ঠিকেছে, যেরকম হস্টেলে দেয়, কারণ ইন্ডিয়ান্সে ওরকম আবাসিক বন্দোবস্ত তো নেই। সেই অবস্থায় থেকে, সেই অবস্থা থেকে লড়াই করে ইন্ডিয়া খেলা, এত যোগ্যতার সঙ্গে খেলা, একটা পর্যায়ে অরুণলাল হেল্প করেছেন, জয়দীপ মুখার্জি হেল্প করেছেন। এটা অ্যাবসলিউটলি রূপকথা। বাংলা ক্রিকেটের আমার তো মনে হয় সবচেয়ে বড় রূপকথার নাম মুকেশ কুমার। কারণ অনেকে ছোট শহর থেকে উঠে আসে, তাদের একটা জেহাদ থাকে যে আমি শহরকে হারাবো, অভিজ্ঞতা থাকে, সম্পর্ক থাকে। শহর কলকাতা, তালতলার একটা ছেলে যার বাবা ট্যাক্সি চালান, সে এইভাবে উঠে এলো কোনো রেফারেন্স ছাড়া, কিছু ছাড়া। তার ভালো জুতো নেই, সে সেকেন্ড ডিভিশনে ক্রিকেট খেলতো, ভালো জুতো নেই, লিটল জুতো কিনে দেওয়া হলো, বল এইসব ইন্ডিয়ান্স মাঠ জীবনে দেখেনি। সেখান থেকে এসে এটা প্রায় সিনেমার মতো, বা সিনেমার চেয়েও বেশি, যে এরকম ভাবে একজন কেউ জাতীয় দলে ঢুকে 3টে ফরম্যাটে খেলতে পারে এবং জীবনের প্রথম টেস্ট ম্যাচে 2 উইকেট নিতে পারে কোনো রান না দিয়ে। এবং মনে রাখতে হবে মুকেশ কুমারের টেস্ট আবির্ভাবের সঙ্গে সবসময় সাউথ আফ্রিকা 55 অল আউট এটাও থাকে, বা 55 অল আউট বলতে গেলে মুকেশ কুমারেরও একটা কন্ট্রিবিউশন থাকে। আমার দারুণ রোমাঞ্চকর লাগছে। এবং কলকাতা নিয়ে অনেক অনেক সময় ব্যঙ্গ বিদ্রুপ হয় বাকি ভারতবর্ষে। এই মুকেশ কুমারের কাহিনীটা কলকাতার একটা অত্যন্ত উত্তেজক স্টেটমেন্ট, যে আমরা এই শহর থেকে অ্যাচিভার এবং উইনার তৈরি করতে পারি। একেবারে। এবং মুকেশ কুমারের জীবন মানে তার সিনেমা যেন, এবং সত্যি রূপকথা। এগিয়ে যাক মুকেশ কুমার। এবং আমাদের পক্ষে অবশ্যই পুরো বিশ্বে মুকেশ কুমারকে। ইন্ডিয়ার ব্যাটিং এর কথায় আসবো, শুভমান গিল এই নামটা আরেকবার আসবে। শুভমান গিল যতক্ষণ ফিরেছিলেন দুর্দান্ত ব্যাটিং করছিলেন, 36 আউট হয়ে গিয়েছেন। কোথাও কি মনে হচ্ছে যে ক্যাজুয়াল অ্যাপ্রোচ যার জন্য উইকেটে টিকে রাখতে পারছেন? প্রথম আমার দুর্দান্ত শব্দটা আপত্তি আছে। ঠিকঠাক ব্যাটিং করছিলেন, দুর্দান্ত নয়, ঠিকঠাক ব্যাটিং করছিলেন। যে রানে বল খেলছিলেন না, 55 বলে 34 করেছেন। এবং আজকে ব্যাটিং করার সময় শুভমান গিল বিরাট কোহলির মতো ক্রিজের বাইরে তিনি স্টান্স নিচ্ছেন। যেটা দেখে ভালো লাগলো যে শুভমান গিল এই যে ক্রিটিসিজমটা হচ্ছে, সেটা দেখে শুভমান গিল নিজের ব্যাটিং এর পরিবর্তন করেছে। নিশ্চয়ই রাহুল দ্রাবিড়ের সঙ্গে কথা বলেছে বলে আমার মনে হয়, কারণ এই চেঞ্জ গুলো করেছেন, বিরাট কোহলির সঙ্গে কথা বলেছেন। শুভমান গিলকে আজকে দেখে মনে হয়েছে তিনি টেস্ট ক্রিকেট খেলছেন, হয়তো 34 বিশাল কিছু রান নয়। রোহিত শর্মা 39, মঞ্চ অনেক ভালো ব্যাটিং করেছেন। কিন্তু শুভমান গিলকে দেখে আজকে মনে হচ্ছে যে তিনি প্রতিজ্ঞাবদ্ধ, তিনি 3 নম্বরের জায়গাটা সহজে ছেড়ে দেবেন। এটা ভালো লেগেছে। কিন্তু বিরাট কোহলি 20 রানে অপরাজিত রয়েছেন। আমরা জানি যে সেঞ্চুরি দ্বিতীয় ইনিংসে একমাত্র একাত্ম বয়ে তিনি লড়েছিলেন। এই মুহূর্তে দাঁড়িয়ে বিরাট কোহলির কি করণীয়? বিরাট কোহলিকে সেই থাকতে হবে এবং বাকি ইনিংসকে নিয়ে যেতে হবে যতটা লিড এক্সটেন্ড করা যায়। যদি 150 রানের লিড হয় তাহলে হয়তো একটু শান্তিতে থাকতে পারে। যদি 100 রানের লিড হয়, স্টিল সাউথ আফ্রিকা এই উইকেটে যে দুটো উইকেট চলতে ভালো জানে, 1-2 ঘন্টা দিয়ে হয়তো ম্যাচকে তখন ব্যাখ্যা করা যাবে। একেবারে কেপটাউন টেস্টের প্রথম দিনের 2টো সেশন হয়েছে। শেষ প্রশ্ন এটাই গৌতম দাকে, জয়ের গন্ধ কি পাচ্ছেন? তার আগে বলি, আমি এটা গন্ধ পাচ্ছি, এটা হচ্ছে এই সাউথ আফ্রিকাতে টাইমলেস টেস্ট ম্যাচ হয়েছিল 12 দিন ধরে, এবং সেই টেস্ট ম্যাচটা তখনও ড্র চলছিল। টেস্ট ম্যাচটা শেষ করে দিতে হয় কারণ ইংল্যান্ডকে জাহাজ ধরতে ছুটতে হয়েছিল। 1939 সালের কথা ডারবানে টাইমলেস টেস্ট ম্যাচ হয়, এটা কেপটাউনে। আমার হচ্ছে পৃথিবীর সবচেয়ে কম সময়ে শেষ হওয়া টেস্ট ম্যাচ হয়তো এটা হতে যাচ্ছে। আর সেটা যদি হয় তাহলে ভারতের জয়ের গন্ধ। একেবারে আমরা পেতে শুরু করেছি, দেখা যাক গন্ধটা আরেকটু ছড়িয়ে যাক, এটাই চাইবো। এখানে আপাতত শেষ করছি স্টেডিয়াম বুলেটিন। তবে কেপটাউন টেস্টের সমস্ত আপডেটের জন্য চোখ থাকুক কলকাতা থেকে এবং কলকাতা থেকে অনলাইন।